জি, আচ্ছা, এখন আমার যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে গিয়ে মনে করেন গে বা সমকামী জিনিস নিয়ে। তো এটাতে অ্যা আমি যেটা বুঝি, আচ্ছা, তৃতীয় লিঙ্গ তো আলাদা পুরা। তৃতীয় লিঙ্গতে তো গে না। এদের তো সে মানে এদের তো আ কনস্ট্রাক্টই আলাদা বডির। বায়োলজিক্যালি তারা ডিফারেন্ট। তো উম তারা তো হয়তোবা আমরা আমাদের মানে অনেকেরই এটা নিয়ে ভুল ধারণা বা খুব একটা ধারণা নাই। সেজন্য এটা নিয়ে আরকি একটু কিছু ডিসকাস করতে চাচ্ছিলাম, আপনি যদি করেন। হ্যাঁ, বলেন, বলেন শুনি। আচ্ছা। সমকামীদের নিয়ে আলোচনা করতে চাচ্ছেন নাকি? জি, 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 জি। সো হ্যাঁ, বলেন। তৃতীয় দ্যাট আই আন্ডারস্ট্যান্ড যে ওরা বায়োলজিক্যাল। তো এখন আসলাম জাস্ট গে নিয়ে। গে হচ্ছে মনে করেন যেটা বোঝা যাচ্ছে যে একজন ছেলের বডিতে হয়তো একটা মেয়ের সত্তা, তাই না? না, আচ্ছা। গে হইলেই যে একটা ছেলের বডিতে মেয়ের সত্তা থাকবে এমন কোনো কথা নেই। একটা ছেলের বডিতে ছেলের সত্তাই আছে, কিন্তু সে হতে পারে একটা ছেলের প্রতি আকর্ষণ ফিল করে। একটা মেয়ের বডিতে মেয়েই আছে এবং সে একটা মেয়ের প্রতি আকর্ষণ ফিল করে। সে নিজেও মেয়ে এবং আর একটা মেয়ের প্রতি আকর্ষণ ফিল করে। এটাও হয়, এটাও হতে পারে। আবার এরকমও হতে পারে যে একটা ছেলের বডিতে মেয়ের সত্তা, এটাও হতে পারে। নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এটা হচ্ছে একটা জটিল মানুষের সাইকোলজি, মানুষের বায়োলজি, এই জিনিসগুলো অত্যন্ত জটিল জিনিস। এই জিনিসগুলা নানা ধরনের ভেরিয়েশন মানুষের ভিতরে থাকতে পারে, নানা ধরনের প্রকার মানুষের ভিতরে থাকতে পারে। এক একজন মানুষের এক এক রকমের আহ, ইচ্ছা, এক এক ধরনের আগ্রহ, এক এক ধরনের রুচি অভিরুচি, এক এক ধরনের আইডেন্টিটি থাকতে পারে। আমরা যে জিনিসটা দেখি যে তার অধিকারটা, সব অধিকারটা অন্য মানুষের সাথে সমান হচ্ছে কিনা, সে যেই জিনিসই থাকুক সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তার ভিতরে ছেলে আছে না মেয়ে আছে, বা সে ছেলে পছন্দ করে না মেয়ে পছন্দ করে, এটা তো সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। আমরা যেটা দেখি সেটা হচ্ছে একজন মানুষ হিসেবে তার অধিকারটা সমান কিনা, রাষ্ট্রের দিক থেকে, আইনের দিক থেকে সে সমান অধিকারটা পাচ্ছে কিনা, এইটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তার ভিতরে কি আছে, এটা তো ভাই মানে বিগ, যারা বায়োলজিস্ট তারা গবেষণা করে বের করবে যে তার ভিতরে আসলে সে আসলে ছেলে নাকি মেয়ে, নাকি তার যৌন রুচি কি, এগুলো অনেক গবেষণার বিষয়, অনেক আহ, গবেষণা করে বের করার মতো বিষয়। কিন্তু আমাদের মূল ব্যাপারটা হচ্ছে যে তাদের অধিকারটা সমান কিনা। বলেন। জি, জি, আপনার কথার সাথে আমি পুরোপুরি এগ্রিমেন্টে আছি। তবে এখন যে জায়গাটায় মানুষের যে টলারেন্স এর ব্যাপারটা যেটা, যখন কেউ যদি এটা তো নার্চার বা নেচারের একটা ব্যাপার আছে। এখন যদি নেচার হয় এটা তো তার দোষ না। এখন কেউ যদি এটা কি বাই চয়েস হতে পারে? এখন যদি বাই চয়েস হয় তাহলে এইটা সেটা বাই চয়েস এটা কিভাবে সম্ভব, একটু আমাদেরকে বুঝান ভাই। এটা আপনি নিজেই একটু চিন্তা করে দেখেন। মনে করেন আপনার একটা মেয়েকে ভালো লাগে, মেয়েদেরকে ভালো লাগে, মানে আপনি একজন পুরুষ এবং আপনার মেয়েদেরকে পছন্দ, মেয়েদেরকে ভালো লাগে, মেয়েদেরকে দেখলে আপনার আহ, এক ধরনের শারীরিক উত্তেজনা হয়। এটা পুরুষের জন্য, মানে আপনার মতো স্টেট পুরুষের জন্য এটা একটা স্বাভাবিক ব্যাপার যে একজন আবেদনময়ী মেয়েকে দেখলে আপনার নানা ধরনের শারীরিক হরমোন, শরীরে হরমোন নিঃসরণ হবে এবং আপনার এক ধরনের ইচ্ছা জাগ্রত হবে। এবং এটা মেয়ের ক্ষেত্রে সত্য, একটা সুদর্শন পুরুষকে দেখলে, একটা স্টেট মেয়ের ক্ষেত্রে সত্য। এখন আপনার যেটা হয় না সেটা কি আপনি ইচ্ছা করে সেটা হইতে পারবেন? ইচ্ছা করে হওয়ানো বা বাই চয়েস হওয়ানো, এই জিনিসটার মানেই আমি বুঝি না। কারো যদি চয়েস হয়, যে মনে করেন আমার চয়েস হইলো আমি ছেলের দিকে আকৃষ্ট হব, তাহলে তো অলরেডি এই চয়েসটা হওয়ার পেছনে তো অলরেডি একটা কারণ আইডেন্টিফাই করা যাচ্ছে যে আমার ছেলেদের প্রতি আগ্রহ আছে, নাহলে আমি এটা চয়েস করব কেন? আশ্চর্য। আমার যদি মেয়েদের প্রতি আকর্ষণটা থাকে তাহলে আমার তো ওই ছেলে চয়েস করার কোনো স্কোপই আমার কাছে নাই। আমার কাছে ওই ছেলে চয়েস করার স্কোপটা তখনই আসবে যখন আমার ছেলেদেরকে ভালো লাগবে ভাই। এছাড়া তো আমার পক্ষে চয়েস করা, চুজ করা, এটা তো আমার পক্ষে সম্ভব না। আপনার কি মনে হয়, আপনার পক্ষে কি যেটা আপনার পছন্দ না সেইখানে আপনার মনের ইচ্ছা অনুসারে, মানে আপনারা জাস্ট হুদাহুদি আপনি কি করতে পারবেন ওইটা, ওইটা পছন্দ? না। তাই আপনার তো মনে আগে সেই সেই জিনিসটার প্রতি আগ্রহ, ইচ্ছা, আকর্ষণ, সেটা আপনার, আপনি বায়োলজিক্যালি ফিল করবেন, আপনি শরীরে ফিল করবেন।
যে তাকে দেখে আপনার সেই উত্তেজনাটা হইতেছে কিনা, তখন তো আপনি সেটা চয়েস করতে সেটার দিকে যাইতে পারবেন, বা সেটা সেটাকে অ্যাক্টে পরিণত করতে পারবেন। আগে তো আপনার ভেতর থেকে ফিলিংটা আইতে হবে ভাই, নাকি? ভিতর থেকে ফিলিংস যদি না আসে, তাহলে আপনার মনে করেন দেখেন, পৃথিবীতে তো আমরা তো আপনি ধরে নিচ্ছে আপনি একজন স্ট্রেট পুরুষ, আপনার মনে করেন আহ একটা পছন্দের আছে, ক্যাটাগরি আছে, যে এই টাইপের মেয়েদেরকে আপনার ভালো লাগে। এখন এই টাইপের মেয়ে না যারা, মনে করেন আমার যেটা পছন্দ একটু চিকন চাকন মেয়েকে আমার ভালো লাগে, কিন্তু একটু বেশি অনেক মোটা মেয়েদেরকে আমার ভালো লাগে না। এখন মনে করেন যে অনেক মোটা মেয়ে আমার সামনে আসলো, আমি তো এটা মন থেকে ফিলই করব না, আমার তো ফিলিংসই আসবে না তার প্রতি। তাহলে আমার জোরে জোরে যদি জোর করে করতে বলে কেউ, তখন হয়তো জোর জবরদস্তি করলে হয়তো আমি করেও ফেলতে পারি, কিন্তু ভাই আমার তো মন থেকে ফিলিংসটা আসতেছেই না, আমার তো ঘিন্না ঘিন্না লাগবে, বাজে লাগবে, বিষয়টা ভালো লাগবে না। তাইলে আমার তো মন থেকে যদি ফিলিংসটা না আসে, তাহলে আমি ওইটা চুজ করব কেমনে? আপনি যে বললেন যে বাই চয়েস, এই কথাটার মানে আমাদেরকে একটু বুঝায় বলেন তো। আচ্ছা জি, থ্যাংক ইউ। যে এখানে তো যেটা আমি প্রথমে মেনশন করছিলাম, নেচার এবং নার্চার। নেচারটা তো আমরা দুজনেই ক্লিয়ার যে ব্রেইন ওয়ার যদি ডিফারেন্ট হয় সেভাবে নেচারের থেকে আসছে, এটা কারো কিছু করার না না, নেচারের মধ্যে থাকলেও যে এইটা কারো কিছু করার নেই তাও না, নেচারের ভিতরে থাকলেও আমরা অনেক সময় অনেক ন্যাচারালি আসে, অনেক রোগ আছে, ন্যাচারালি অনেক প্রবলেম মানুষের থাকে, জেনেটিক প্রবলেম থাকে, নানা ধরনের নেচারে থাকলেই যে জিনিসটা আমরা একসেপ্ট করি সবসময় তা না। আর নেচারে থাকলেও আমরা অনেক সময় সেই জিনিসগুলো ঠিক করি। যেমন ধরেন বাচ্চা জন্ম হওয়ার আগে যদি ব্লাড গ্রুপে যদি কোনো সমস্যা থাকে, তখন ডাক্তাররা প্রেগনেন্ট মেয়েদেরকে একটা ইনজেকশন দেয়, যে যেন ওই ব্লাড গ্রুপটা আলাদা হইলে, বাচ্চারটা আলাদা এবং মায়েরটা আলাদা হইলে তখন আহ, মানে প্রেগনেন্সির সময় বড় ধরনের প্রবলেম হতে পারে। এটা ন্যাচারাল, হ্যাঁ। এটা ন্যাচারাল বলেই যে আমরা এই জিনিসটাকে মেনে নিব তা তো না, আমরা সেই ইনজেকশনটা দিয়ে সেই জিনিসটা ঠিক করার চেষ্টা করি। নেচারে থাকলেই যে জিনিসটা ভালো হবে বা নৈতিক হবে এমন কোনো কথা আমরা কখনো বলি না। তবে ন্যাচারালি যদি একজন মানুষের ভিতরে এই আগ্রহটা আসে, তখন আমরা দেখি যে সে অন্য কারো ক্ষতি করতেছে কিনা। অন্য কারো যদি ক্ষতি না করে, তাহলে তো তার সেই জিনিসটা করার অধিকার তো তার থাকা উচিত। এটা তো তার মানে হিউম্যান রাইটস, তার মানবাধিকার। এই বিষয়ে তো তারকে আমরা বাধা দিতে পারি না, তাই না ভাই? জি জি, সেটা তো অবশ্যই না। আলটিমেটলি তো তাকে তো কোনোভাবেই যে কেউ যদি ক্ষতি না করে, তাকে কেন আর একজন ক্ষতি করবে, এটা তো বেসিক প্রিন্সিপাল। কিন্তু আমি তো অতদূর আসলে এখন পর্যন্ত যাই নাই, কারণ অতদূর যদি মানুষ জিনিসটা নাই বুঝে, তখন তো তারা ওই জিনিসটা অ্যাকসেপ্ট করে না, তাই না? সেই জন্য আমি এই আলাপটা করছিলাম। তো যাই হোক, তো আমাকে কয়েকটা প্রশ্ন করছিলেন, ওগুলোর উত্তর দিতেছিলাম, তো কন্টিনিউ করব। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, যে আপনার কথাটা ঠিক, যে আমি এটা এভাবে মিন করি নাই যে নেচার হইলেই যে সব ঠিক আছে, বাট নেচার হইলে যে সে রেসপন্সিবিলিটিটা যে লাইক হি অর শি ডাজন্ট ওন ইট, এটা তার উপরে বর্তানো হয়েছে। যেমন আচ্ছা, কারো যদি নেচার হয় যে সে সিরিয়াল কিলার, সে মানুষ খুন করলে তার একটা ভালো লাগে খুব, এটা তো টলারেবল না। কিন্তু এটা তো তারও তো ব্রেইনে একটা ডিসফাংশন আছে, তাই না? সাইকোলজিক্যালি হোক, ব্রেইনের কোনো ব্যাপার হোক, বা নার্চারেও হইতে পারে। তো ওই জায়গাটা থেকে না, এটা হচ্ছে অন্যের রাইট যেহেতু ভায়োলেট করতেছে এই জিনিসটা, সেহেতু এই জিনিসটা আমরা আমাদের সমাজে একসেপ্ট করি না। আমরা দেখি, আমাদের প্রাইমারি দেখার বিষয় হচ্ছে অন্যের রাইটস ভায়োলেট করতেছে কিনা, অন্যের অধিকার সে লঙ্ঘন করতেছে কিনা। অন্য মানুষেরও যেহেতু সমান অধিকার, তারও যেহেতু একই অধিকার, সেহেতু অন্যের অধিকারটা সে ভঙ্গ করতে পারে না। কিন্তু সমকামিতার মাধ্যমে তো অন্য কারো অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে না, তাই না? জি জি জি, হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমি এসব এক্সট্রিম এক্সাম্পল বলছি, তাইলে জিনিসটা খুব অবজেক্টিভলি বোঝা যায় যে হ্যাঁ, কেন এই জিনিসগুলা, কোনটা ঠিক এবং কোনটা ঠিক না। যে সিরিয়াল কিলিং নেচার হইলেও কেন ঠিক না, এবং সমকামিতার নেচার হইলে কেন ইট শুড বি, দে শুড হ্যাভ সাম রাইট টু এক্সিস্ট, যেটা অনেকেই হয়তো এগ্রি করে না, তাই না? হ্যাঁ, বলেন। আচ্ছা, তারপরে দ্বিতীয়টা হচ্ছে কি, এখন এখানে যে বলছেন যে জোর করে আপনি একটা কথা মেনশন করলেন যে রুচির ব্যাপার যেটা, তো এখন এখানে কি নার্চারের কোনো এফেক্ট আছে কিনা? আমার মনে হয় আছে। আপনার কি মনে হয়?
কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে, কিছু কিছু ঘটনার ক্ষেত্রে থাকতে পারে। যেমন আমরা দেখেছি যে বিশেষ করে মাদ্রাসাতে যে সমস্ত বাচ্চারা যায়, এখন এইটা তো মানুষের এই মানে যৌন রুচি, যৌন অভিরুচি, এই জিনিসটা হচ্ছে একটা ফ্লুইড। মানে হচ্ছে এই জিনিসটা নড়াচড়া করে, মানে একটা স্ট্যাটিক জায়গাতে সবসময় থাকে না। মানুষের যেহেতু নানা ধরনের পরিবর্তন হয়, শরীরে নানা ধরনের পরিবর্তন আসে, হরমোনাল নানা ধরনের পরিবর্তন আসে, এটা যে সবসময় একরকম থাকবে, বিজ্ঞানীরা এটাও পরীক্ষা করে দেখেছে যে সবসময় যেটা একরকম থাকবে এটাও বলা যায় না। হয়তো অল্প বয়সে একজন মানুষের মানে যৌন রুচি একরকম ছিল, আবার একটু বেশি বয়স হওয়ার পর সেটা একটু পাল্টে গেছে, বদলে গেছে। এটাও হওয়া সম্ভব। এই রকমেরও অনেক মানুষকে পাওয়া গেছে যাদের মানে একটা জীবনের একটা অধ্যায় ছিল একরকম, আবার কিছুদিন পরে তাদের এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এটা নানা ধরনের হরমোনের উপরে নির্ভর করে, নানা ধরনের জিনের উপরে নির্ভর করে। মানুষের এগুলো জেনেটিক্যাল ব্যাপার। এখন যদি এরকম হয় যে মনে করেন একটা ছেলের ভিতরে যদি সে যদি একদম সম্পূর্ণরূপে স্ট্রেইট হয়, তাহলে তাকে যদি আপনি মানে বিশেষ করে যে মাদ্রাসাগুলোতে যে ঘটনা হয় বা বয়েজ ক্যাডেট কলেজগুলোতে যেগুলা হয় বা ধরেন জেলখানাতে যেগুলা হয়, যে তাকে সে যদি একদম 100% স্ট্রেইট হয়, তখন তাকে আপনি যেখানেই দেন না কেন, বা সেখানে যদি কোনো বাজে অভিজ্ঞতার সম্মুখীনও সে হয়, সেখানে যদি তার উপরে কোনো নির্যাতন চালানো হয়, তখনও সে স্ট্রেইটই থাকে। আবার কিছু মানুষ আছে যারা হচ্ছে গিয়ে যাদের যৌন রুচিটা একটু মানে এদিক সেদিক নড়াচড়া করে। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদেরকে যদি আপনি তারা ছেলেদেরই পছন্দ করে, কিন্তু তাদের যেহেতু যৌন রুচিটা একটু নড়াচড়া করে, এদিক সেদিক, মানে মানে ফ্লুইডের মতো এদিক সেদিক করে, কখনো এদিকে যায় কখনো এদিকে যায়, যাদেরটা একটু মাঝামাঝি জায়গাতে আছে, এদেরকে যদি মাদ্রাসাতে দেয়া হয় বা জেলখানাতে দেয়া হয়, তারা যদি ওইখানে কোনো নির্যাতনের শিকার হয়, তখন তাদের যৌন রুচিটা একটু পরিবর্তন হয়ে আবার এই দিকে চলে আসে, তাদের তখন ছেলেদেরকে পছন্দ হওয়া শুরু করে। এই রকমের ঘটনাও দেখা গেছে। এখন আমরা তো আসলে আইডেন্টিফাই করতে পারি না যে কার যৌন রুচি কিরকম। এই কারণে আহ মানে পরিবেশ পরিস্থিতির উপরও কিছু কিছু জিনিস নির্ভর করতে পারে, এরকমেরও মানুষ পাওয়া গেছে। কিন্তু যেটার উপরই নির্ভর করুক, সেটা ন্যাচারালি তার ভিতরে আসুক বা পরিবেশের কারণে আসুক, মানে ওই জিনিসটা তো তাতে ভুল হয়ে যাচ্ছে না যে তার সেই অধিকারটা আছে, সেই অধিকারটা আমরা হরণ করতে পারি না। যে কোনো ক্ষেত্রেই তো অধিকারটা তো সেমই থাকবে, তাই না? জি, জি, সেটা ঠিক। এবং আসলে আমি যেদিকে যাইতাম তার আগেই আপনি ওই কথাগুলো বললেন। আমি যে ২ টা এক্সাম্পল বলতাম, যে মনে করেন ওই যে জেলখানা বা মিলিটারি বা নেভি বা এসব জায়গায় অনেক স্ট্রেইট মানুষ। এখন এই জিনিসটা কি যৌন ক্ষুধা, বা মনে করেন যে আচ্ছা একটা মানুষ যখন খুব ক্ষুধার্ত অনেক কিছু যেটা যে প্রেফার না করে, সেটাও সে হয়তো ক্ষুধার জ্বালায় খেয়ে নেয়। এখন এরকম একটা পরিবেশে গেল যেখানে হচ্ছে তার ওই মেয়ে নাই। তো এখন সেজন্য সে ওই পন্থাটা নিল। তো এটাও তো একটা মানে চয়েস, বা তার একটা মানে চয়েস বা না, ডিসিশন। এটা তো ভাই মানে যে কেউ এখন তো আপনি আপনার হাত দেখে তো নিশ্চয়ই আপনি মানে উত্তেজিত হন না, তাই না? না। যে মানুষ তো মাস্টারবেটও করে, তাই না? হাত দেখে তো কেউ উত্তেজিত হয় না। ইনফ্যাক্ট হ্যাঁ, হাতের প্রতি তো আমি আকর্ষণ ফিল করি না। যে এই মাস্টারবেট আমরা অনেকেই করেছি, কিন্তু হাতের প্রতি আমাদের কোনো ফিলিংস নাই, তাই না? আমরা মানে সমকামী তো তাদেরকে বলা হয় যাদের এই ফিলিংসটা থাকে। হুম, যাদের এই ফিলিংসটা থাকে। এখন যদি একটা পরিবেশে বাধ্য হয়ে কারো এই কাজটা করতে হয়, কোনো একটা ওয়েতে এই জিনিসটা নিজেকে স্যাটিসফাই করতে হয়, তাদেরকে তো আর সমকামী বলা যায় না, তারা তো সমকামী থেকে আলাদা। এখন ওইটা যদি করে যদি কারোর ভিতরে সেই আকর্ষণটা আসা শুরু করে, তার মানে আমাদের বুঝতে হবে যে তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা মানে যেহেতু মানে নড়াচড়া করে, এই জিনিসটা যেহেতু তাদের নড়াচড়া করে, সেহেতু তাদেরটা একটু নড়ে গেছে, এইদিকে এই পাশে চলে এসছে। 0 এবং 100 এর মধ্যে যদি আপনি স্কেল করেন, সেখানে আপনি দেখবেন তাদেরটা হয়তো 70-তে ছিল, 70-তে থাকার একটু মানে পরিবেশের কারণে সে তারটা একটু বাম দিকে হেলে 50-এর পিছনে চলে গেছে। এই কারণে তার মানে ইয়াটা চেঞ্জ হয়ে গেছে। এরকম তো হতে পারে। তখন তো এই আকর্ষণটা যদি থাকে, তখন তাদেরকে আমরা ওইভাবে আইডেন্টিফাই করি যে সে একজন সমকামী। কিন্তু যদি আকর্ষণ বোধটা তার না থাকে, সে যদি জাস্ট মানে নিজেকে স্যাটিসফাই করার জন্য এটা করছে, তাদেরকে তো সমকামী আমরা বলি না।
আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, সেটা ঠিক আছে। আর একটা যেটা আমি যেটা আরকি শুনি আশপাশ থেকে সেটা হচ্ছে গিয়ে আচ্ছা যে একটা ছেলের বডিতে সে হচ্ছে গিয়ে ছেলে পছন্দ করে, সে ভিতরটায় মেয়ে। তাইলে এই যে এইখানে কি কোনো ওই যে রুহু বা আত্মার কোনো ট্রেস বা সন্ধান পাওয়া যাচ্ছে কিনা? না, রুহ বা আত্মার কোনো সন্ধান বা ট্রেস এখন পর্যন্ত ভাই পাওয়া যায় নাই। মানুষের একটা পরীক্ষা করা হয়েছিল, মানুষের একটা মানে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয়েছিল যে স্প্লিট ব্রেইন এক্সপেরিমেন্ট। হ্যাঁ, মানুষের মস্তিষ্ককে দুই ভাগ করে পরীক্ষা করা হয়েছিল। আপনাকে আমি দেখাই, এটা নিয়ে আমাদের সংশয়.com একটা লেখা আছে। দর্শকরা যারা দেখছেন, দর্শকরা এটা লেখাটা পড়তে পারেন যে ইসলামে রুহ বা আত্মা বা দ্বিখণ্ডিত মস্তিষ্কে এবং দ্বিখণ্ডিত মস্তিষ্কের বৈজ্ঞানিক পরীক্ষা, স্প্লিট ব্রেইন এক্সপেরিমেন্ট, এই জিনিসটা আপনারা দেখতে পারেন যে স্প্লিট ব্রেইন এক্সপেরিমেন্ট জিনিসটা কি। এই স্প্লিট ব্রেইন এক্সপেরিমেন্টটা হচ্ছে যে মানুষের মস্তিষ্ক আসলে এরকম, এবং মানুষের মস্তিষ্কের দুইটা ভাগ আলাদা আলাদা জিনিসকে কন্ট্রোল করে। দেখেন, লেফট সাইড গুলা কন্ট্রোল করে এই জিনিসগুলা লিস্ট দেয়া আছে, এবং রাইট সাইড গুলা কন্ট্রোল করে এই জিনিসগুলা। এবং মানুষ যখন একটা কিছু দেখে তখন দুইটা চোখ থেকে যখন এই জিনিসটা আসে তখন আহ উল্টা দিকে কিন্তু গিয়ে আহ যায়, মানে হচ্ছে গিয়ে মানুষের চোখগুলা যখন চোখ থেকে যখন সিগন্যালটা ব্রেইনে যায় তখন উল্টা উল্টা থাকে। তারপরে ওই যে মাঝখানের যে জায়গাটা ব্রেইনের, সেইখানে ওই দুইটা সিগন্যাল একত্রিত হয় এবং একটা কমপ্লিট চিত্র সে বুঝতে পারে। এবং এই ডান দিকের অংশটা ইমোশন কন্ট্রোল করে, নন ভার্বাল কাজকর্ম কন্ট্রোল করে, এবং লেফট সাইডের ব্রেইনটা রেশনাল থটস কন্ট্রোল করে। এখন এই জিনিসটা মানুষ কিভাবে জানলো? এই জিনিসটা জানছে এই যে স্প্লিট ব্রেইন এক্সপেরিমেন্ট করার পরে। এখানে একজন মানে যারা হচ্ছে গিয়ে অটিজমের শিকার, যে এরকম কিছু রোগীকে পাওয়া গিয়েছিল, এবং তাদের যে মস্তিষ্কটার মাঝখানের যে জিনিসটা আছে সেটা কেটে ফেলা হয়েছিল। কেটে তাকে মানে সে মানে ইয়া ছিল, মানে সচেতন ছিল, মাঝখানের অংশটা কেটে ফেলা হয়েছে, এবং লেফট সাইড প্রথমে অবশ করে দেওয়া হয়েছে এবং পরে রাইট সাইড অবশ করে দেওয়া হয়েছে। প্রথমে লেফট সাইড অবশ করে তাকে কিছু কমান্ড দেওয়া হয়েছে, এবং পরে রাইট সাইডটা অবশ করে কিছু কমান্ড দেওয়া হয়েছে, এবং দেখা গেছে খুবই মানে ইন্টারেস্টিং ইনফরমেশন এখান থেকে পাওয়া গেছে যে একটা সাইড একটা জিনিসকে মানে কন্ট্রোল করে। যখন আপনি তার একটা সাইড অফ করে দিবেন তখন সে দেখা যাচ্ছে কথা বলতে পারতেছে না, কিন্তু সে ছবি আঁকতে পারতেছে। আবার আরেকটা পাশ যখন অফ করে দিতেছেন, অবশ করে দিতেছেন, তখন সে মানে কথা বলতে পারতেছে কিন্তু ছবি আঁকতে পারতেছে না। মানে তার মেমোরিতে কিছু নাই, মানে কথা বলতে পারতেছে, মানে একটা সাইড মেমোরিকে কন্ট্রোল করে, একটা সাইড আবার আরেকটা জিনিসকে কন্ট্রোল করে। এইভাবে নানা পরীক্ষা করে দেখা গেছে যে এক একটা সাইড অবশ করে করে দেখা গেছে যে এক একটা সাইড এক একটা জিনিসকে কন্ট্রোল করতেছে, এবং পুরাটা মিলে যখন আহ কাজ করতেছে তখন মানুষ আসলে সচেতন একটা সত্তা। এখন আপনি যদি বলেন যে রুহ আছে, তাহলে তো এইটার সাথে তো রুহের একদম সরাসরি কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে। কারণ রুহের যে ইসলামের যে সংজ্ঞা এবং ইসলামের যে এবং ঘুমের ভিতরে নাকি রুহ আল্লাহর কাছে চলে যায়, এরকম এটাও হাদিসে বলা আছে। তো রুহের সাথে তো এটার কোনো পিআই আমরা পাচ্ছি না। এবং আপনার মস্তিষ্ক যদি কেটে আমার মাথায় বসানো হয়, আমার মস্তিষ্ক কেটে যদি আপনার মাথায় বসানো হয়, তাহলে আমরা ঘুম থেকে উঠে দেখবো আমরা দুইজন ভিন্ন শরীরে বসবাস করতেছি। এই জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষা করে অলরেডি আমরা ফলাফল পেয়েছি। সুতরাং এই রুহু ফুহু এগুলা তো ভাই খুবই অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক কথাবার্তা। বলেন ডেসিলাম ভাই। জি, জি, থ্যাংক ইউ। হ্যাঁ, আমারও এরকম একটা আমি ঠিক মনে নাই নামটা। একটা যে লোক বড় একজন পিয়ানিস্ট, সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর সে তার ওয়াইফকেও চিনতে পারে না। কিন্তু সে যেহেতু পিয়ানিস্ট, তার এটা তার মোটর স্কিলের মধ্যে ঢুকে গেছে। সে এই যে বাক, সেবাস্টিয়ান বা এই যে ইসের এইগুলা সে খুব ভালোভাবে সে করতে পারে, পিয়ানো বাজাইতে পারে উইদাউট মেমোরি।
কিন্তু তার মেমোরি আবার সব নাই হয়ে গেছে। তো এটা তো অবশ্যই এরকম পাওয়া গেছে এবং আপনি এটা পুরা সুন্দরভাবে আপনাদের দেখাইলেন। থ্যাংক ইউ। আর এটা থেকে তো বোঝাই যাচ্ছে যে ব্রেইনটাই মেইন, এখানে রুহুর কোনো কার্যকলাপ দেখা যাচ্ছে না। আর যে জিনিসটা এরপরে আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে গে নিয়ে কথা বলছিলাম। সো নেচারে আমাদের মনে করেন মানুষের বাইরে সব ধর্মের মধ্যে গে আছে মানুষের মধ্যে, কিন্তু মনে করেন কুকুর, বিড়াল, গরু, ছাগল, এখানে কি এরকম এই গে বিহেভিয়ার দেখা যায়? হ্যাঁ, এখানেও গে বিহেভিয়ার দেখা যায়। আপনি একটু উইকিপিডিয়াতে সার্চ করেন হোমোসেক্সুয়ালিটি ইন অ্যানিমেলস, এটা লিখে সার্চ করলে দেখবেন অসংখ্য, বিশেষ করে পেঙ্গুইন, ডলফিন, যেগুলা হচ্ছে বিবর্তনের ধারায় মানুষের অনেক কাছাকাছি, এই রকমের প্রাণীগুলোর ভিতরে প্রচুর পরিমাণে বিশেষ করে জিরাফের ভিতরে, ডলফিনের ভিতরে, পেঙ্গুইনের ভিতরে প্রচুর পরিমাণে সমকামিতার উদাহরণ আছে। তারা আবার মানে সংসারও করে, ছেলে ছেলে সংসার টংসার করতেছে, এরকম উদাহরণ অসংখ্য। আপনি একটু উইকিপিডিয়াতে দেখেন, উইকিপিডিয়াতে অনেক মানে এই বিষয়ে মানে অনেক ডকুমেন্টারিও পাবেন, ভিডিও ডকুমেন্টারিও পাবেন, যে অ্যানিমেলের উপরে যে গবেষণা করে তারা কি কি বের করছে। অনেক অসংখ্য আছে, অসংখ্য প্রাণী আছে এই বিষয় এরকম। আচ্ছা, থ্যাংক ইউ। আর মেইনলি তো আপনি স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেন। স্ক্রিপ্ট তো এখন মোটামুটি আপনি সবই মনে হয় কভার করছেন। বেশিরভাগ কিছু যদি জিজ্ঞেস করি সেখান থেকে হয়তো বা ওভারল্যাপও হতে পারে। আর এটা তো অলরেডি অনেকখানি আলোচনা হয়ে গেছে আপনার সাথে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর ব্যাপারটা হচ্ছে আপনি আমি যে আপনার সাথে আমি এগ্রি করি আর না করি, একটা তো কনভারসেশন তো হলো, তাই না? কিন্তু আচ্ছা ভাই বলেন তো, ওই মোল্লারা এত ঠেট্টা কে? কি মোল্লারা তো কি ঠেট্টা ঠেট্টা মানে আমি জানি না ভাই, একটু যদি। ঠেট্টা কোনোদিন লুডো খেলেন নাই? লুডো তো খেলেছি ছোটবেলা, কিন্তু বহু যে বছর খেলা হয় না। ঠেট্টামি করে, এই কথাটা আপনার কানে আসে নাই কখনো? কানে এসেছে কিনা তাও তো মনে পড়তেছে না। আচ্ছা, চিটার চিটিং, বারবার। আচ্ছা 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 আচ্ছা, এটা এটা একটা মানে আমাদের ওই বরিশালের ওদিকের কথা। সো আচ্ছা আচ্ছা। তো এইটা মনে করেন, এই যে আপনি এতগুলা রিজন দিলেন, এতগুলা বলতে গেলে এভিডেন্সও দিলেন, তারপরও এখন যদি আমি আপনার উপরে কথা বলতে থাকি, না না করতে থাকি, এই যে উদ্ভট আরো কিছু কমেন্ট করতে থাকি, তাইলে তো জিনিসটা তো একটা কনস্ট্রাকটিভ আলোচনা হয় না। এই জিনিসটা কেন কিছু মানুষ করতে পারে না, এইটা আমি আসলে বুঝতেছি না। ভাই আমরা তো এখনো এত সভ্য হইনি, এবং অনেক সময় দেখা যায় মানুষ নিজের যে মানে প্রতিষ্ঠিত যে বিশ্বাসটা, যেটা অনেক বছর ধরে করে আসতেছি, এটার বিপরীতে কিছু দেখতে পাইলে তখন মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়, এবং মানুষ কিছুতেই সেই জিনিসটাকে একসেপ্ট করতে পারে না। এই জিনিসগুলা স্বাভাবিক। আমারও এই জিনিসটা ছিল, আমারও এই জিনিসটা হয়েছে। যখন আমি ইসলাম ধর্মকে ত্যাগ করছি তখন আমারও এই প্রবলেমটা হয়েছে। এটা মানুষের একটা স্বাভাবিক প্রবলেম। কিন্তু সমস্যাটা হয় হচ্ছে গিয়ে এই যে কিছু চুনাহাগাদেরকে নিয়ে, যে চুনাহাগারা হচ্ছে গিয়ে মনে করেন তাকে একটা হাদিস বললাম আমি, সে বললো আরে না এরকম কোনো হাদিসই নেই, ধর মেয়ে কি কর না সমস্ত। পরে আমি হাদিসটা তার চোখের সামনে বাইর করলাম, বাইর করার পর হাদিসটা পড়ার পরে সে বলতেছে, ও এই হাদিসে এইটা লেখা, তাইলে এইটার একটা ব্যাখ্যা আছে, আসেন আমি আপনার ব্যাখ্যা দিতেছি। মানে যেই ব্যক্তি জীবনে কোনোদিন এই হাদিসটা শোনেও নাই, জানেও না, হ্যাঁ, একটু আগে সে বলতেছিল এরকম কোন হাদিসই নাই, পরে যখন হাদিসটা চোখের সামনে দেখার পরে তখন সে বলতেছে সেটা সে ব্যাখ্যাটা সে দিবে, যে এই হাদিসটা সে জানতোই না কোনোদিন। তো তুই তাহলে ব্যাখ্যা জানলি কেমনে? তুই হাদিসই বা কোরআনের আয়াতও হইতে পারে এটা, সে কোরআনের আয়াত বা হাদিস এগুলো জানিই না, কিন্তু সে এটার ব্যাখ্যাটা জানে। কোরআন আসল মেইন টেক্সটটা জানে না, কিন্তু সে ব্যাখ্যাটা মানে দেওয়া শুরু করে দিচ্ছে। এই টাইপের চুনাহাগা মুমিনদেরকে নিয়ে হইলো প্রবলেম, যারা হচ্ছে আহ জানে না কিন্তু জানার ভান করে। এই মানে না জানাটা কোনো অন্যায় না, কিন্তু কোনো একটা জিনিস সম্পর্কে না জানা বা না বোঝা এগুলা কোনো অন্যায় না, কিন্তু যে ভান করে যেগুলা, যেই চুনাহাগা গুলা, এইগুলারে ভাই খুব মেজাজ খারাপ হয়, তখন তো ভাই থাপড়াইতে ইচ্ছা করে। কি করব, কি বলেন না, আমি আপনি? তো দেখি আপনি ডে ইন ডে আউট আপনি এটা নিয়ে ডিল করতেছেন। এখন প্রশ্ন হচ্ছে কি, এইসব লোকদের কি সেই ব্রেইনের সেই জায়গাটা কি অফ হয়ে গেছে, যে এদের মধ্যে কি কোনো এমপ্যাথি, সহানুভূতি বা এই জিনিসগুলো কি নাই? ও আচ্ছা, আমার জন্য হইলে এই জিনিসটা ঠিক আছে, কিন্তু ওদের জন্য হইলে এই জিনিসটা মানে আর কি, তখন
অন্যরকম, বা আমার ক্ষেত্রে হইলে ও না এটা তো বেবিচার, কিন্তু আরেকজনকে আমি বেবিচার করা এটা তো আমার কোথাও লেখা আছে এই জন্য এটা ঠিক হয়ে গেল। এইটা কি ধরনের চিন্তা, এই চিন্তাটা কেমন? এটা এক জায়গায় তারা পেয়েছে এবং ওইটাই তাদের মানদণ্ড, আর কোথার আর আর কিন্তু যেটা যেভাবে আমরা যুক্তি তথ্য বা আপনি যেভাবে করেন এক্সপ্লেইন করেন সেইটার মানদণ্ডটা কোথায়, তখন তারা এরকম একটা প্রশ্ন করে শোনা যায়। এইভাবে কি মানে আর কি এটাই মানে এই জায়গায় কোন কিভাবে একটা ডায়ালগ হয়? কারণ সব জায়গায় খালি এই লাইভে না, যে কোনো জায়গায় একজন মুমিনকে কোনো কিছু প্রশ্ন করতে গেলে পরের দিকে এটা বেশি একটা মানে সুষ্ঠু থাকে না। এটা তো আপনি প্রতিদিনই দেখেন। হ্যাঁ, শিক্ষিত বলেন এক মানে এবং বিভিন্ন লেভেলের মুসলিম, যে জানে না চুনাহাগা থেকে শুরু করে স্কলার, কিন্তু বিহেভিয়ার কিন্তু এক মিলিটারির এক মতো, ভেরি হ্যাঁ, হ্যাঁ, মিলিটেন্ট। যে আপনাকে কোনো একটা বা একটা পুলিশ গাড়ি থামাইলো, এই যে ABCD চারজনই একই কথা জিজ্ঞেস করবে, গিভ মি ইউর ড্রাইভার্স লাইসেন্স এন্ড রেজিস্ট্রেশন, বা সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, তাই না? এবং তারাও কিন্তু একইভাবে ট্রেন্ড। সো এটা তো মনে হয় যে এই যে এই জন্য আমাদের আরো আমাদের সুবিধা হয় এটার জন্য যে আমরা সবাই জানি যে সে কি বলবে, সে কোন প্রশ্নের পর কোন দিকে যাবে সেগুলো সব আমরা জেনে যাই, যে মানে অভিজ্ঞতার মাধ্যমে আমরা। আমি আপনাকে ভাই এই জিনিসটা একটু দেখাতে চাই যে যেহেতু আমি একটা কথা বললাম সেটার কোনো দেখাইলাম না, সেটা তো তাহলে অনেককে বলতে পারে যে এটা তো আর আসিফ মহিউদ্দিন দেখাইলো না, মুখে বলছে কিন্তু দেখায়নি। আপনারা একটু গুগলে সার্চ করবেন হোমোসেক্সুয়ালিটি ইন অ্যানিমেলস, দেখবেন এআই একটা অ্যান্সার দিয়ে দিবে, হোমোসেক্সুয়াল বিহেভিয়ার ইজ কমন ইন দ্য অ্যানিমেল কিংডম, অবজার্ভড ওভার 1500 স্পিসিস অ্যাক্রস ডাইভার্স অ্যানিমেল গ্রুপস। এবং ডান দিকে দেখেন একটা আছে, হাঁসের ভিতরে এই জিনিসটা দেখা যায়, এবং ডান পাশে উইকিপিডিয়ার একটা পাতাও আছে, আপনারা পাতাটা পড়ে নিতে পারেন। এটা অ্যানিমেল কিংডমের ভিতরে খুবই নর্মাল একটা ব্যাপার এই ধরনের ঘটনা, এবং কো প্যারেন্টিংও ঘটে তাদের, এই যে কো প্যারেন্টিং মানে নানা ধরনের বন্ডিং সমস্ত কিছুই তাদের অ্যানিমেল কিংডমের ভিতরে খুবই নর্মাল একটা ব্যাপার। রেসিলা ভাই, আপনি কি আর কিছু বলবেন নাকি আপনাকে বিদায় জানাবো? না, থ্যাংক ইউ। কথা বলে খুব ভালো লাগলো। আপনার অনেক সময় নিয়ে ফেলেছি, আর আমি হয়তো সময়ের সময় যুক্ত হতে পারি, যদি আপনারা চান আমাকে যুক্ত করতে পারেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে, আপনাকে আজকে বিদায় জানাই, আপনার জন্য শুভকামনা রইল। আচ্ছা, খোদা হাফিজ। এখন হচ্ছে প্রশ্নটা হচ্ছে একটা হাদিস আছে, যে হাদিসে হচ্ছে বলা আছে আয়েশা নাই গেছে, এটাকে হচ্ছে আমি লাস্ট পাইলাম হচ্ছে কারণ কোথাও যেন শুনছি আমি, বুঝছেন? তো পরে এটাকে করতেছে, তখন পাইলাম আয়েশা থেকে বর্ণিত হাদিসটায় বলা হয়েছে, হাদিসটা হচ্ছে স্টোনিং আর হচ্ছে ব্রেস্ট ফিডিং এর উপরে। তো ওইটার একটা জায়গা ছিল যেখানে হচ্ছে বলতেছিল যে আপনার কোন একটা সূরার আরো বেশ কিছু আয়াত ছিল যেগুলা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। নবী মারা আপনি যাওয়ার পরে সেটা হচ্ছে খেয়ে ফেলছে। তো আমি ছাগলে খাওয়া আয়াতের কথা বলছেন, ছাগলে খাওয়া আয়াত নাকি? হ্যাঁ, তো তখন হচ্ছে না, আমি একটু শেষ করি ভাইয়া। তো তখন হচ্ছে ওইখানে এটা তো অলরেডি হয়েছিলই, তো এরপরে আয়াতগুলো খেয়ে ফেলছে। তো এখন হচ্ছে নবী মারা যাওয়ার পর এটা তো নাজিল করছিল আল্লাহ, তাই না? তো ব্যাপারটা এখানে এখন হচ্ছে এখান থেকে আমার আসলে কোয়েশ্চেন হচ্ছে দুইটা কোশ্চেনের প্রথম কোশ্চেন হচ্ছে যে কোরআনে তো আল্লাহ বলছে যে এটা কারো সংরক্ষণ করতে হবে না, আমি করতে পারবো। তো সেখানে আমি দেখলাম যে হচ্ছে বেশ কিছু আয়াত হচ্ছে হারাই গেছে, জাস্ট ছাগলে খেয়ে হচ্ছে, দেখে এখানে সংরক্ষণটা কই হইলো। আর সেম হাদিসটা আমি আরেক জায়গায় দেখছি মোরগ খেয়ে হচ্ছে বলছে। তো হাদিসের মাঝখানে দুইটা একটা ঝামেলা ছিল, তো ভাবলাম যে আসিফ ভাই তো হচ্ছে রেফারেন্স ছাড়া কথা বলবে না, তো আই গেস আসিফ ভাইয়ের জিজ্ঞেস করলে লিস্ট এটা হচ্ছে রিয়েল সোর্সটা পাওয়া যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে যেটা হচ্ছে মানে ওইখানে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে যে ভাই হচ্ছে। ভাই একটা একটা করে আমরা যাই, ব্রেস্ট ফিডিং এরটা একটু পরে যান, এই যে বয়স্ক আচ্ছা লোকের আচ্ছা দুধ আচ্ছা পান বিষয়ক হাদিসে আমরা পরে যাই, আগে আচ্ছা এটা একটু দেখি। প্রথমে আমরা আমাদের এই আলোচনাতে যাওয়ার আগে আমাদের এই হাদিসটা একটু পড়তে হবে। সহিহ মুসলিম হাদিস একাডেমি, হাদিস নাম্বার হচ্ছে 7414 নম্বর হাদিস। এখানে এই হাদিসটা আগে একটু পড়ে নিতে হবে। আচ্ছা এটা ভাইয়া। একটু পড়েন তো আপনি, তাহলে আমাদেরকে পড়ে যদি শোনাইতেন। আচ্ছা আচ্ছা, তিনি বলেছেন ইন্তেকালের পূর্বে ও ইন্তেকাল পর্যন্ত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ধারাবাহিকভাবে ওহী অবতীর্ণ করেন। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন সেদিনও তার প্রতি অনেক ওহী অবতীর্ণ হয়। আচ্ছা। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা কি জানতে পারলাম, যে মৃত্যু
পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত, একদম মানে মারা যাওয়ার আগ হুম পর্যন্ত মুহাম্মদের কাছে অনেক অনেক ওহী নাজিল হয় নাকি? হুম হুম হুম। মানে হচ্ছে একদম মৃত্যু অবধি মুহাম্মদের উপরে অনেক মানে ওয়াহী আসতেছেই, মেসেজ আসতেছেই তার কাছে, সে হচ্ছে রিসিভ আসতেছে করতেই আছে, ঠিক আছে, আসতেছে। মারা যাচ্ছে কিন্তু মেসেজ আসতেছেই আর কি। এবং আমরা তো জানি যে মুহাম্মদ মারা যাওয়ার পরে আহ সাহাবীদের ভিতরে একটা গন্ডগোল শুরু শুরু হইলো যে কে হুম হুম খলিফা হুম হবে, হুম। তাই না ভাই? হ্যাঁ 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 হ্যাঁ। এবং এটা নিয়ে যে মানে রীতিমতো মারামারি লেগে গেছিল, এবং আনসারদের পক্ষ থেকে বলা হচ্ছিল আমাদের এখান থেকে খলিফা হইতে হবে। আবু বকর এবং ওমর বলল যে আমাদের এখান থেকে আবু বকর খলিফা হবে। আবার ওদিক থেকে মোহাম্মদ আবার গাদিমে খুমে বলে গেছিল আলী হবে খলিফা। আহ, এইটা নিয়ে তিন দলের ভিতরে নানা ধরনের মারামারি পিটাপিটি। তো 3 দিন পর্যন্ত তো মোহাম্মদের লাশ কবর দেওয়া যায়নি, তাই না ভাই? ইয়া ভাই, হাসান ভাই, আপনি একটু যদি বলতেন, 3 দিন পরে তো মোহাম্মদের লাশ কবর দিছিল, তাই না? এটা তো আপনি জানেন, এই নাকি রেফারেন্স দেখাইতে হবে এটার? না না, এটা আমি জানি না, বাট আপনি রেফারেন্স যদি দেখেন আমি দেখবো, বা হচ্ছে আপনি এটা ছাড়াও স্কিপ করে যদি কন্টিনিউ করতে চান সমস্যা নেই। আচ্ছা, ওইটার রেফারেন্স আমি যদি চান তাহলে আমি দেখাতে পারি। না, আচ্ছা, প্রবলেম আমরা নেই। একটু আহ, এ- আহ, এরপরে 3 দিন পরে যখন হচ্ছে গিয়ে ওই যে আবু বকর খলিফা টলিফা হইলো, তখন সবাই লাশের দিকে মনোযোগ দিয়ে তখন লাশটাকে আবার কবরস্থ করা হয়েছিল। এই তিন আচ্ছা। দিনের ভিতরে তো তাদের ভিতরে গ্যাঞ্জাম চলছে, ফাটাফাটি মারামারি চলছে। এই 3 দিনের ভিতরে তো কারোর তেমন কোনো হুঁশ ছিল না। না না। এখন এই হাদিসটা হচ্ছে গিয়ে হাসান গ্রেডের, হাসান সহি। তো আচ্ছা এই ইবনু মাজাহ শরীফের হাদিস, 1944 নম্বর হাদিস। এখানে যে জিনিসটা বলা হচ্ছে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রজব সম্পর্কিত আয়াত ও বয়স্ক লোকের 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যে একটি আচ্ছা সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ ইন্তেকাল করেন, আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। হুম। এখন ওই যে যে এই তার মানে এই যে ঘটনাটা ঘটছিল ওই 3 দিনের ভিতরে, যখন মোহাম্মদের লাশটা তখনও কবর দেয়া যায়নি, বা তারপরেও ঘটতে পারে, কিন্তু ওই সময়টা তারা সবাই খুবই ব্যতিব্যস্ত ছিল। হুম হুম। ব্যতিব্যস্ত হওয়া থাকার কারণে তারা এইটার দিকে নজর দিতে পারেনি, যে এই যে এই আয়াতটা কই গেল, বালিশের নিচে রাখছিল, বালিশের নিচে রাখার বালিশের পরে নিচে, বালিশের নিচে। এবং মোহাম্মদ মারা যাওয়ার পরে এমন মানে অবস্থা হয়েছে যে আর কিছু খেয়াল নেই। কিন্তু আমরা যেখান থেকে জানলাম যে শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত মোহাম্মদের কাছে অনেক ওহী নাজিল হয়েছিল। কিন্তু এই 3 দিন যদি আহ লাশ নিয়ে ব্যস্ত থাকলো সাহাবীরা, তাহলে তো ওই শেষ দিন নাজিল হওয়া আয়াতগুলা তো কেউ মুখস্থ করতে পারে নাই বা লিখতেও পারে নাই, তাই না? লিখতেও পারে নাই, এক্স্যাক্টলি। ওই দিন তো মানে এই কাজে তো ব্যস্ত ছিল, এবং কিছু আয়াত দেখা যাচ্ছে এখানে যে সেটা ছাগলে খেয়ে গেছে। এখানে যে এখানে বলে দেওয়া হচ্ছে যে রজম সম্পর্কিত আয়াত এবং 10 বয়স্ক লোকের 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত, এরপর তো মরেই গেল। আচ্ছা, এই বিষয়ক তো কোনো আয়াতই কোরআনের ভিতরে নাই, যে রজম সম্পর্কিত আয়াতই তো কোরআনে অনুপস্থিত, এবং বয়স্ক লোকের দুধ পান 10 বার বা 5 বার যেটাই হোক, দুধ পান বিষয়ক আয়াত তো কোরআনে অনুপস্থিত। তার মানে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই আয়াতগুলা ওই ছাগলটা খেয়ে ফেলার কারণে আর কোরআনে লিপিবদ্ধ করা যায় নাই। কিন্তু মোহাম্মদ তো শেষ দিনে এই আয়াতগুলা বলে গেছিল, বলে মরে গেছে, এবং মরে যাওয়ার পরে তো সে আর সেগুলাকে বাতিল করে যাইতে পারে নাই নিশ্চয়ই, নাকি ভাই? না না, রোহিত করতে তো পারে নাই। রোহিত যদি না করে তাহলে তো ওই আয়াতগুলা থাকার কথা। কিন্তু আনফরচুনেটলি ওই ছাগলটায়, নাস্তিক ছাগলটায় গিয়ে ওই আয়াতগুলা খেয়ে তাই কি হচ্ছে। একটা ভেজালে ফালাই দিছে, আল্লাহরে কি একটা বিরাট মুসিবতের ভিতরে ফালাই দিছে। যেটাই এমন ছাগলের ছাগল, এমন শয়তানের শয়তান, সে এমন এই যে আয়াতগুলা খায় দিয়ে আল্লাহর যে কথাটা, যে আল্লাহই কোরআন নাজিল করেছে এবং আমি তা সংরক্ষণ করি, এই আয়াতটারে পুরো ভুল প্রমাণ করে দিয়ে গেছে এই ছাগলটায়। And এই বিষয়ে আরো অনেকগুলা জিনিস আছে, অনেকগুলা আয়াত আছে। যেমন দেখেন, এই যে এটা দেখেন, এই যে আচ্ছা ভাই, বয়স্ক লোকের দুধ পান। ইন দা মিন টাইম হ্যাঁ, একটা বলেন। জিনিস জিজ্ঞেস করে নিচ্ছি, হ্যাঁ, সহি বলেন। আর হাসানের মাঝখানে ডিফারেন্সটা কতটুকু আর কি, পার্থক্যটা হচ্ছে কতখানি আর কি এখানে? সহি এবং হাসানের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই, সামান্য পার্থক্য। এবং হাসানকেও সহি, হাসান সহি বলা হয়। হাসান আচ্ছা হচ্ছে আচ্ছা। সহি হাদিসের একটা ক্যাটাগরি, যেটা হচ্ছে একদম মানে বিশুদ্ধতম, সেটা হচ্ছে সহি। আর যেটা হচ্ছে বিশুদ্ধ কিন্তু সামান্য
কোনো একজন রাবির সামান্য কিছু সমস্যা থাকলেও থাকতে পারে, সেটাকে হাসান গ্রেডিং দেয়া হয়। ঠিক আচ্ছা, আছে? ওটাকে হচ্ছে নজরআন্দাজ করা যায় আর কি। হ্যাঁ, ওইটাকে আমরা ইগনোর করতে পারি, ওই সমস্যাটাকে আমরা ইগনোর করতে পারি, ওইটাও সহিহ একটা গ্রেডিং। তো আমরা যেখানে এই হাদিসটার ভিতরে দেখি 3466, আয়েশা থেকে বর্ণিত, কোরআনে এই আয়াতটি নাজিল হয়েছিল, 10 বার দুধ পানে হারাম সাবিত হয়, তারপর তা রহিত হয়ে যায়, 5 বার পান দ্বারা হুরমত সাব্যস্ত হওয়া, মানে হারাম সাব্যস্ত হওয়া, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। অথচ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো। মানে প্রথমে 10 বার দুধ পানে হারাম সাবিত হয়, এই জিনিসটা নাজিল হইল, জি। তারপরে শেষে গিয়ে একদম 5 বার ওইটাকে বাতিল করে, 10 বারটাকে বাতিল করে 5 বারটা মানে 10 জন আর কি বেশি হয়ে যাচ্ছে আর কি দুধ মা হিসাবে, নাকি 5 জন কমে আনা হয়েছে আর কি, বেশি মানুষকে দুধ পান করানো সম্ভব না। 10 বার দুধ পান করানো একটু কঠিন, এই জন্য পরে 5 বার আয়াত নাজিল হয়েছে। 5 বারের পরে মোহাম্মদ গেছে মইরা। কিন্তু ওই সময়ে যখন মানে মোহাম্মদ মরছে, তখন কিন্তু এই 10 বারের দুধ পানের এই আয়াতটা মানে হইতো, তিলাওয়াত হইতো, ঠিক আছে, তিলাওয়াত করতো মানুষ। কিন্তু এরপর ওই যে মরার আগ মুহূর্তে আবার 5 বারটা কইরা দিচ্ছে নবী, ওইটারে 5 বার করে দিচ্ছে। কিন্তু কোরআনের ভিতরে বর্তমানে 5 বারও নাই, 10 বারও নাই, একটাও নাই। তাইলে তো একটা আয়াত তো এখানে মিসিং নাকি? লিস্ট একটা তো মিসিং, লিস্ট, তাহলে তার সংরক্ষণ হইলো না নাকি? তাহলে তো সংরক্ষণ হইল না। তাহলে তো কোরআনের ওই আয়াতটা, যে আয়াতটা বলতেছে যে কোরআনকে আমি মানে নাজিল করেছে এবং আমি এর সংরক্ষণকারী, এই আয়াতটা, আল্লাহর এই বাণীটা ভুল প্রমাণ হয়ে গেল। এখন ভাই মুমিনদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, তারা তো নানা এদিক সেদিক কইরা ঘুরায় পেঁচায় বলবে চেষ্টা করে, না রে এটা কি বলেন, আরে আল্লাহ বলছে এটাই বিশ্বাস করতে হবে আমাদেরকে, এটাই সঠিক, এটাই সঠিক, আর বাদ বাকি নাস্তিকরা মিশা কথা বলে। ভাই ঠিক আছে, তাহলে মানে এভিডেন্স তো সেই কথা বলতেছে না, তাই না? আচ্ছা ভাইয়া, এখন এটার সাথে লিঙ্কড করা একটা ব্যাপার যেটা আমার মাথায়, গতকালকে আমি ইকবাল ভাইয়ের সাথে বলতেছিলাম যে লিঙ্কড যেটা হচ্ছে আর কি, আপনার যখন হচ্ছে মহানবী হচ্ছে ইয়ার ওয়াইফরে দেখতে পেলো, তার পালক পুত্র আপনার জয়নবকে, আমি হয়তো বা ভুল না মানে হইতেও পারি, ওনার ওই ওয়াইফটা, ওই মেয়েটার নাম তো জয়নব ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো মোহাম্মদেরই ফুফাতো বোন ছিল সে। আচ্ছা, তো এর আগে কিন্তু সে সেই দাসীকে হচ্ছে অ্যাজ আ তার ছেলে হিসাবে কিন্তু স্বীকৃতি দিছিল। ওয়াইফকে দেওয়ার পরে মাথা ঘুরে গেছে, মাথা ঘুরে যাওয়ার পরে হচ্ছে না না না, আল্লাহ মানা করে দিয়েছে, এটা হবে না আর কি। তো এক জায়গা থেকে সে বলতেছে যে কোনো মানে মানে একদম ব্লাড রিলেটিভ, মানে গর্ভ থেকে না হওয়া পর্যন্ত ওইটা বাবা হইব না, এটা মানবো না। আপনাদের আরেকটা আলোচনার মাঝখানে এটা আসছিল, ওই দিনও আমি শুনতেছিলাম। তো সে বলতেছে যে হচ্ছে আমি এটা মানি না বা এটা হবে না, আল্লাহ মানা করে দিছে আর কি। সে মানে না, মানে আল্লাহ মানা করে দিছে। বাট সে যদি মানে 5 বার দুধ খাওয়া যদি সম্পর্ক আবার স্থাপন করে, তো সেইখানেও তো আবার কন্ট্রাডিক্টরি চলে আসতেছে না, এই সম্পর্কর যে একটা সে আইন যেটা মানে প্রণয়ন করছিল যে হচ্ছে না, ওইভাবে না হলে হবে না, কোনো সন্তান হইতেই পারে না। বাট এখানে দুধ খাওয়ায় 5 বার 5 জনকে হচ্ছে সম্পর্ক দিয়ে দিতেছে। দুধটা খাওয়া মানে মানে এখানে তো পুরো একটা মানে 2 ধরনের কনভারসেশন হয়ে গেল না? হ্যাঁ, মানে দুধ খাইলে তো আর তেমন কোনো পরিবর্তন হয় না মানুষের ভিতরে, তাই না? এটা তো একটা না, একজন দুধ খাইছে, একজন হচ্ছে 10 বছর একটা লোককে, একটা বাচ্চাকে, একটা এতিমকে হচ্ছে মনে করেন আমি 10 বছর পারলাম, আমি বাবা হইলাম, ঠিক আছে, আর আমার ওয়াইফ হচ্ছে আরেকটা এতিমকে দুধ খাইছে। এখন আমার স্ট্যাটাস হচ্ছে ইলিগেল, বাট আমার ওয়াইফের স্ট্যাটাস লিগেল। তো এখানে তো সেম জায়গাতে আয়াতের মাঝখানে তো গ্যাঞ্জাম হয়ে গেল, মানে এটাও তো মানে কথা ঠিক থাকতেছে না আর কি। হ্যাঁ, সেটা ঠিক বলেছেন। হ্যাঁ, এইটা নিয়ে আর কি আমি একটু কনফিউজ ছিলাম। আর হাদিসটা হচ্ছে আমি পাইছি 2টা জায়গাতে পাইছি, এক জায়গাতে পাইছি হচ্ছে মোরগ, আরেক জায়গাতে পাইছিলাম ছাগল। তো এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম, তো তো ভাবলাম যে ভাইয়ার একটু, মোরগ হোক ছাগল হোক ভাই, ওটা যে মানে খুব শয়তান ছিল এটা আমরা নিশ্চিত। এত বড় বদমাইশ, এত বড় বদমাইশ, দেখেন আল্লাহরে পুরো বাস মেরে দিচ্ছে। ওই এক ছাগলে মনে করেন আল্লাহরে ইসলামের একদম মানে মারা সারা, তাই না? ভাই এখানে আবার কোশ্চেন আসছে যে হচ্ছে আল্লাহ যখন ওই যে কলমটারে হচ্ছে বলছে লেখো, তখন মানে কলম যে ভুল লেখা এলো ছাগলের ব্যাপারে, যে ছাগলটা খায়া ফেলবো, ঠিক আছে, আল্লাহর সাথে যে গ্যাঞ্জাম লাগাই দিবে, এটা তখন হচ্ছে আবার হচ্ছে কিন্তু এটা কিন্তু মিস হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ ঠিক, ঠিক আছে হাসান ভাই, আর কি কোনো না না, আমার জাস্ট হচ্ছে ওইটা রেফারেন্সটা দরকার ছিল, কারণ আমি জানি ভাই আপনি রেফারেন্স ছাড়া কথা বলবেন না, আর আপনার কাছে জিজ্ঞেস করলে
আমি ভুলভাল যাই খুঁজে বাই করি, আপনি অথেন্টিকটা দিবেন, এটার জন্যই জাস্ট আসা ভাই। ধন্যবাদ। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে, আজকে আপনাকে বিদায় জানাই। নিশ্চয়ই আবার ভবিষ্যতে কথা হবে। তো ওই ছাগলটাকে মনে করেন, এখন যদি ছাগলটা জীবিত থাকতো তাহলে মুমিনরা ছাগলটারে কি করতো, এটা আমি ভাবতেছি যে নিশ্চয়ই ছাগলটার একদম মানে পুরো ছাগলটার যে কি খারাপ অবস্থা হইতো, সেটা তো মানে খুব খারাপ অবস্থা হইতো, বোঝাই যাচ্ছে। ইস, ছাগলটা মরে বেঁচে গেছে, এখন থাকলে একদম শেষ ছিল।